অনব্য ফাঁসিবাদ যাতে আমাদের উপরে আসতে না পারে, নতুন করে ফেসিবাদী বক্তব্য, চিন্তা, আচার আচরণ এবং মনোপলি চিন্তা, দেশ শুধু আমি শাসন করব, আমি সর্বেসর্বা হব, আমি যা বলবো তাই হবে, তাহলে জনগণ যাবে কোথায়? আমি যা বলবো তাই হবে না, রাজনৈতিক দল যা বলবে শুধু তাই হবে না, এদেশের জনগণ যা বলবে তাই হবে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের সবচেয়ে জিনিয়াস সেই বাহিনীগুলোকে নির্দয়ভাবে যারা খতম করতে চেয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্য, তার দলীয় সদস্য যারা রয়েছে, এদেরকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো না হয়, এই জাতি কোনোদিন এই দায় থেকে মুক্তি পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, সেই দিবসটিকে আমাদের সরকার জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছেন। এইবার প্রথম এটা উদযাপিত হচ্ছে। সেই দিনের স্মরণে আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাব্বুল আজম, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি। 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে ঘটনাটি ঘটেছে, এটা ছিল পূর্ব পরিকল্পিত, সুপরিকল্পিত। এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্রে আধিপত্যবাদী শক্তির যোগসাজশ ছিল। বাংলাদেশের তাবেদার সরকার এবং তাদের প্রভু আধিপত্যবাদী শক্তি মিলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী এবং প্যারামিলিটারি আধা সামরিক বিডিআরকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার চক্রান্ত করেছিল। সেদিন যারা যারা ক্ষমতায় ছিলেন, বিভিন্নভাবে ক্ষমতায় যারা ছিলেন, বিভিন্নভাবে দায় দায়িত্বে যারা ছিলেন, তারা কেউ এর দায় এড়াতে পারবেন না। তদন্ত কমিশন হয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে। তার যে কমিটি, আমরা আশা করব আল্লাহকে হাজির নাজির জেনে কারো মুখের দিকে না তাকিয়ে নিরপেক্ষভাবে তারা এই হত্যাযজ্ঞের প্রকৃত কারণ, এর হোতা, এর মদতদাতা, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের সবচেয়ে জিনিয়াস সেই বাহিনীগুলোকে নির্দয়ভাবে যারা খতম করতে চেয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্য, তার দলীয় সদস্য যারা রয়েছে, এদেরকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো না হয়, এই জাতি কোনোদিন এই দায় থেকে মুক্তি পাবে না। এদেরকে বিচার করতে হবে, এদেরকে শাস্তি দিতে হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে রিলেটেড শক্তিকে জাতির সামনে উন্মোচন করতে হবে। এবং যারা শহীদ হয়েছেন, আমরা শহীদদেরকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। যারা ওই সময় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাদের ক্ষতি পূরণ করে দেন, পুষিয়ে দেন। শহীদ পরিবারগুলোকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। তারা যেন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ বিরোধী শক্তি যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে যেন তারা অন্তর থেকে ঘৃণা করতে পারে। এই ঘটনার প্রকৃত খুনি, নায়ক, মদতদাতা, প্ল্যানার যারা, তারা চিহ্নিত হওয়ার পরে, অলরেডি এটা চিহ্নিত, যেহেতু নতুন করে কমিশন করা হয়েছে, তারা যাতে জাতির সামনে এটা নিয়ে আসতে পারেন। এই জাতীয় রাজনীতি, খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, দেশ বিরোধী রাজনীতি, এই যে শক্তি, এই শক্তি, এই ফেসিবাদী শক্তি বাংলাদেশে যাতে আর কোনো দিন ফিরে আসতে না পারে, এই শহীদ পরিবারের সদস্য সহ আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বিডিআর যেটা এখন বিজিবি নামে আছে, এবং আমাদের দেশবাসীর সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে চিরতরে আধিপত্যবাদের রাজনীতিকে বিদায় জানাতে হবে, ফ্যাসিবাদের রাজনীতিকে বিদায় জানাতে হবে। এখানে আমাদের দেশ আমরাই চালাবো, আমাদের দেশে আমরাই
আমাদের দেশের জনগণের কল্যাণে যা করা লাগে তা করব। আমাদের দেশের নির্বাচন নিয়ে নেতৃত্ব নিয়ে কেউ আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিবেন, অতীতে যা করেছেন ভবিষ্যতে যদি সেটা করেন তাহলে দেশের 18 কোটি মানুষ তাদের দুই হাত নিয়ে, তাদের সর্বশক্তি নিয়ে সেই আধিপত্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে প্রতিবাদ জানাবো, প্রতিরোধ গড়ে তুলব। আমরা এই দেশকে নিয়ে আর কোনো দাদাগিরি চলবে না, এই দেশকে নিয়ে আর কোনো সিনেমিনি খেলা চলবে না। আমরা 2024 সালের আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে এই আধিপত্যবাদের হাত থেকে, তাদের দোসরদের হাত থেকে, কিলানকদের হাত থেকে, ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছি, আগামী দিনও এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকবো। নব্য ফ্যাসিবাদ যাতে আমাদের উপরে আসতে না পারে, নতুন করে ফ্যাসিবাদী বক্তব্য, চিন্তা, আচার আচরণ এবং মনোপলি চিন্তা, দেশ শুধু আমি শাসন করব, আমি সর্বে হব, আমি যা বলবো তাই হবে, তাহলে জনগণ যাবে কোথায়? আমি যা বলবো তাই হবে না, রাজনৈতিক দল যা বলবে শুধু তাই হবে না, এদেশের জনগণ যা বলবে তাই হবে। জনগণের এখন প্রত্যাশা হলো এখানে আগে স্থানীয় নির্বাচন করতে হবে। স্থানীয় নির্বাচন করলে যেটা লাভ হবে, সমাজের সাধারণ নাগরিক যারা যারা সমাজের নৈতিক প্রভাব রাখে, যাদের অর্থবৃত্ত আছে, তারা চায় একটু নাম দাম, তারা চায় একটু মানবের সেবা করবে। যদি রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয় তাহলে তাদের চামচারা শুধু এখানে আসবে, কোনো ভদ্র, কোনো শিক্ষিত মানুষ, কোনো সমাজের ভদ্র মানুষ ওখানে আসতে পারবে না। আমরা চাই স্থানীয় নির্বাচনে সমাজের সাধারণ প্রভাবশালী নৈতিকতা সম্পন্ন মানুষ যারা, প্রভাবশালী পরিবারের লোকেরা, তারা যাতে স্থানীয় সরকার পরিচালনায় ভূমিকা রাখতে পারে, নিউট্রাল ভূমিকা রাখতে পারে, জনগণ যাতে নিউট্রালি সেবা পায়। রাজনৈতিক দলের মাস্তানের কারণে মানুষ একটা সাধারণ বিয়ের কাবিননামায় কোনো যদি ভুল হয়, কিংবা যদি তাদের জন্ম সনদে কোনো ভুল হয়, এইটা নিয়ে কাজ করতে গিয়ে ওই সিন্ডিকেটের কারণে, দালালদের কারণে চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে বিড়তে পারে না। আমরা নন পার্টিজান এমন সব লোক চাই যারা সবাইকে সমানভাবে দেখবে, রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না, এরকম একটা যাতে সমাজের সব শ্রেণীর মানুষ এই নির্বাচনে অংশ নিতে পারে। রাজনৈতিক দলের গণ্ডির বাইরে গিয়ে, বৃত্তের বাইরে গিয়ে সমাজের যারা প্রভাবশালী মানুষ তারা যাতে এখানে আসতে পারে, সেই জন্য স্থানীয় নির্বাচনটা আগে দিতে হবে। আর এখন যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, এরা আরো বড় দুর্নীতিবাদ, এরা ফ্যাসিবাদের দোসর, এরা দলীয় মাস্তান। আমরা এদেরকে চাই না। অনতিবিলম্বে আগে স্থানীয় নির্বাচন দিয়ে মানব সেবার এই যে কাজগুলো আজকে পড়ে আছে, মানুষ যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়, মানুষ সেবা থেকে যাতে বঞ্চিত না হয়। রাজনীতি কিসের জন্য? নির্বাচন কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। মানুষ আজকে কোনো সেবা পাচ্ছে না, আর সেবা পেতে গেলে তাকে দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে, ঘুষের আশ্রয় নিতে হচ্ছে। এটা কেন হবে? আগে নির্বাচন দিয়ে মানুষের সেবার বিষয়টা আগে ঠিকঠাক করেন। জাতীয় নির্বাচন 15 বছর আমরা ধৈর্য ধরেছি, আরো যদি 1 বছর বেশি ধৈর্য ধরি কি বেশি ক্ষতি হয়ে যাবে? 1 বছর পরে হইলে আরো আপনারা সব রাজনৈতিক দল যার যার কথা মানুষকে বলতে পারবেন, মানুষ শুনবে, ঠান্ডা মাথায় আপনাদেরকে ঠিক করবে। এত তাড়াহুড়া কেন? এজন্য বেশি তাড়াহুড়া না করে, প্রধান উপদেষ্টা তো অলরেডি একটা টাইমলাইন বলেছেন যে এই বছরের ভিতরে, ডিসেম্বরে নাইলে আগামী বছরের, কালকে প্রেস সেক্রেটারি বলেছেন যে মার্চের মধ্যে, একটা টাইম তো তারা দিয়ে দিয়েছেন। এর ভিতরেই স্থানীয় নির্বাচন করেও জাতীয় নির্বাচন করা সম্ভব, কিংবা স্থানীয় নির্বাচন যদি করতে একটু সময় লেগে যায় তাহলে সরকার ঠিক করুক জাতীয় নির্বাচন কবে হবে, স্থানীয় নির্বাচন ঘোষণা দিয়ে নির্বাচন শেষ করুক, তারপর জাতীয় নির্বাচন করুক। একইভাবে আমরা চাচ্ছি পিআর পদ্ধতি। পিআর কেন চাচ্ছি? ইলেকশন মানি হলো হুন্ডা, গুন্ডা আর কালো টাকা, কালো টাকার বস্তা। তো পিআর হইলে কোনো ব্যক্তির আর মুখ্য ভূমিকা থাকবে না, সব ভূমিকা হয়ে যাবে দলের। দল ক্যান্ডিডেট ঘোষণা করবে, মানুষ মূলত দলকে ভোট দিবে, মার্কাকে ভোট দিবে। ফলে ব্যক্তির এখানে কোনো মুখ্য ভূমিকা থাকবে না। ফলে গুন্ডামি বন্ধ হয়ে যাবে, সেন্টার দখলের রাজনীতি বন্ধ হয়ে যাবে, এবং ছোট ছোট দল যেগুলো দেশে আছে, তাদের নেতা আছে কিন্তু অত জনসমর্থন নাই, তারাও যদি পার্লামেন্টে আসে, পার্লামেন্টে একটা ভারসাম্য আসে। এইসব নেতাদের মাথায় অনেক চিন্তা আছে, ভালো বুদ্ধি আছে, আছে না? খালি আমি আর মামু খামু এইটা না হইয়া আমি আর দেশের জনগণ মিলে আমরা দেশ চালাই, ঠিক না? এই জন্য পিআর পদ্ধতি করতে হবে, তাইলে গুন্ডামি বন্ধ হয়ে যাবে, হুন্ডার কারবার বন্ধ হয়ে যাবে, রাজনৈতিক মাস্তান বন্ধ হয়ে যাবে, কালো টাকার দৌরাত্ম্য বন্ধ হয়ে যাবে।
আপনারা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনারা এবার ইলেকশনে এই নিয়ম করেন যে এলাকায় যদি ক্যান্ডিডেটরা তারা এক জায়গায় আপনারা নিজেরা গণজমায়েত করবেন, সেখানে ক্যান্ডিডেটরা আসবে, মানুষ ক্যান্ডিডেটদের প্রশ্ন করবে, সেই ক্যান্ডিডেট সেখানে আনসার দিবে। উন্নত বিশ্বে যেটা হয়, জাতীয়ভাবেও তাদের মূল দলের নেতারা ডিবেট করবেন। আমেরিকা নির্বাচনে দেখবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ডিবেট করে, এভাবে ডিবেট হবে, তারপরে জনগণের বাক্স চলে যাবে, বাক্সে জনগণের কাছে যাকে খুশি সে ভোট দিবে। ভোট শেষে যে পাশ করবে সে সরকারে বসবে, যে কম পাবে সে বিরোধী দলে বসবে। এত হাউতাস কেন ক্ষমতা নিয়ে? কি আলাদিনের চেরাগ আপনার রাজনৈতিক দলের কাছে আছে যে আপনারা ক্ষমতায় গেলেই একবারে দেশ সোনায় সোহাগা হয়ে যাবে? এই যে সরকার নামলো, পরে এই যে চাঁদাবাজি টেন্ডারবাজি হচ্ছে, এগুলো কারা করতেছে? তাইলে চাঁদাবাজি টেন্ডারবাজি ছাড়বেন না, দুর্নীতির মোহ ছাড়বেন না, রাষ্ট্র ক্ষমতা পাইলে আপনারা কি করবেন? দুর্নীতি করবেন, আরো বেশি করবেন। এই জন্য আগে ওইসব ধ্যান ধারণা ছাড়েন যে না, দুর্নীতি করব না, চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, তাইলে ক্ষমতা নিয়ে এত মোহমায়া তৈরি হবে না। ক্ষমতা এখন ভালোভাবে চলছে, একটা ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন মানুষ দেশ চালাচ্ছে, এর চেয়ে ভালো কাউকে দিতে পারবেন? দিতে পারলে তো ভালো, কিন্তু আপাতত ওনার চেয়ে ভালো তো আর আমরা কাউকে দেখতেছি না। তো উনি তো ভালোই চালাচ্ছেন, ওনাকে সহযোগিতা করেন, ওনাদেরকে সহযোগিতা করেন, ধীর স্থিরভাবে আমরা আগাই। তাড়াহুড়া মাথা গরম করে ভুল হয়ে যাবে, কিন্তু মাথা গরম করা যাবে না, নাকি? মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমরা আবারও শহীদ পরিবারকে আল্লাহর দরবারে সুপর্দ করতে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আর খুনিদেরকে যেন আল্লাহ তাআলা তার সাহায্য দিয়ে এদেরকে যেন বাংলার জাতির সামনে, যেন বিশ্ববাসীর সামনে যেন আমরা উন্মোচন করতে পারি। আর আরেকটা কথা, বিডিআরের সদস্যরা কিছু কিছু মামলায় এখনো জেলে আছে। আমরা মনে করি দোষী নির্দোষ কোনোটাই তো এখন প্রমাণিত না। ওই আগের সরকার যা করেছে এটার প্রতি কোনো বিশ্বাস করা যায় না। তারা তো দেখে দেখে তাদের লোকদেরকে ছেড়ে দিয়েছে, আর কত লোককে ফাঁসাই দিয়েছে। এই জন্য যারা জেলে আছে এদেরকে মুক্ত করে দেন। তারা যদি কেউ দোষী প্রমাণিত হয়, পরে তো আবার তাদেরকে ইয়ে করতে পারবে, ঠিক না? আজকে তারা দিনের পর দিন সেই ফ্যাসিবাদী সরকারের যে কারাগারে তারা যে ছিল, এই যে এতটা দিন থেকে তারা কষ্ট করছে, আমরা মনে করি সবাইকে আপাতত ছেড়ে দেওয়া উচিত। এবং যদি তারা প্রমাণিত না হয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে তারা দোষী নয়, তাইলে তারা যে কষ্ট করলো তার তো রেমেডি দিতে হবে। তাদের এই কষ্ট, তাদের পরিবার অনেকের বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেকের বউ তালাক দিয়ে চলে গেছে, অনেকের মা বাবা মরে গেছে। এই মা বাবাকে তাদেরকে দেখতে দিতে পারবে না। তবুও এই সরকারের কাছে মানবিক দাবি করছি, যারা এখনো জেলে আবদ্ধ, তাদেরকে আপনারা কোর্টের মাধ্যমে, রায়ের মাধ্যমে অথবা ঘোষণার মাধ্যমে তাদের মুক্ত করুন। যদি তারা কোনো দোষী প্রমাণিত হন, তাহলে তো পরবর্তীতে আবার তাদেরকে আপনারা ধরতে পারবেন, ঠিক কি না? কিন্তু এখন তারা কি কারণে জেল কাটতেছে, তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? এই জন্য আমরা এই দাবিও করলাম। আর সর্বোপরি আমরা আমাদের প্রিয় জন্মভূমির জন্য দোয়া করি, আল্লাহ যেন এই দেশটাকে চিরস্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত করেন। এই দেশটাতে আল্লাহ এমন একটা নেতৃত্বকে কবুল করুন, যাদের মধ্যে ক্ষমতার লোভ নাই, মোহ নাই, দুর্নীতির কোনো চিন্তা নাই, সন্ত্রাসের চিন্তা নাই, চাঁদাবাজির চিন্তা নাই, টেন্ডারবাজির চিন্তা নাই, যারা আল্লাহকে ভয় করে, যারা মানুষের কল্যাণে কাজ করে, এরকম একটা সৎ, খোদাবিরু, আল্লাহওয়ালা, তাকওয়াবান নেতৃত্বকে আল্লাহ দেশে কবুল করেন। দেশের জনগণকে আল্লাহ সাহসী বানায় দেন। দেশের জনগণকে আল্লাহ তাআলা রিথিং করার তৌফিক দিন। দেশের জনগণকে তাদের ভালো মন্দ বুঝবার শক্তি দান করেন। আয়োজকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।